ও কি বলবে বুঝে পাচ্ছিল না, কোন রকম আমতামতা করে বলল, আর যে করেই হোক ওকে বিয়ে করে একবারে নিয়ে আসবো। সম্পূর্ণ কথা নিচের দিকে তাকিয়ে বলছে সায়ান। আর যাই হোক, চোখে চোখ রেখে মিথ্যা বলার সাহস ওর হয়ে ওঠেনি, আর না সত্য বলার সাহস। সব মিলিয়ে দ্বিধাদ্বন্দ্বের মাঝে সাহিলের নাম বলে দিল। কথাটা শেষ করে চন্দ্রিকার দিকে তাকালো। সায়ানের কথা বিশ্বাস হয়েছে কিনা চেহারা দেখে ঠিক বোধগম্য হলো না। আচমকায় চন্দ্রিকা সায়ানকে জড়িয়ে ধরলো, যাতে বেশ অস্বস্তিতে পড়েছে সায়ান। আর যাই হোক, চন্দ্রিকে কখনো জড়িয়ে ধরেনিও। সবসময় একটা দ্রুত বজায় ছিল ওদের দুজনের মাঝে। সায়ান চন্দ্রিকে খুব রেসপেক্ট করে, তাই চন্দ্রি বেপরাভাবে ওর কাছাকাছি থাকলেও কখনো চোখ তুলে তাকানো হয়নি। এমনকি এই বাড়িতে তার জন্য আলাদা একটা কামরা বিদ্যমান রয়েছে। একদিন চন্দ্রি প্রশ্ন করেছিল, আমি নিজ থেকে তোমার কাছে আসতে চাই, তবে দূরে সরিয়ে দাও কেন আমায়? তবে কি আমায় ভালোবাসো না? চন্দ্রির কথায় সায়ান কিছুটা হকচকিয়ে গিয়েছিল। তারপর শান্ত স্বরে বলল, আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আর তোমাকে সারা জীবন ভালোবাসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই, তবে এতটুকু জানি তোমায় ছেড়ে যাবো না কোনোদিনও। কিন্তু তার জবাবে চন্দ্রি খুব একটা খুশি হয়নি, কারণ তার যে ভালোবাসার মানুষ চাই, সারা জীবন সাথে থাকার চুক্তি নয়। তারপর থেকে মন থেকে বলছে না শোনার জন্য তার জানা নেই, তবে নিয়ম করে একবার বলছে ভালোবাসি। তাতে চন্দ্রি বড্ড খুশি ছিল। আর এই মেয়েটির খুশির জন্য সায়ন সব কিছু করতে পারে, সব। চন্দ্রিকাকে সায়ন জড়িয়ে ধরে থাকা অবস্থায় সায়নের ফোন বেজে ওঠে। এই সুযোগে ও আলতো করে চন্দ্রিকে নিজের থেকে ছাড়িয়ে ফোন রিসিভ করলো। ওর বেস্ট ফ্রেন্ড ইনান ফোন করছে, ওদের নির্ধারিত ক্লাবে যেতে বলছে। তাই সায়ন আসছে বলে বেরিয়ে যেতে নিলেই চন্দ্রি ওর হাত চেপে ধরে আর বলে, আমি তোমাকে খুব ভরসা করি সায়ান, আশা করি ভবিষ্যতেও করতে পারবো। তুমি সারা জীবন ভালোবাসবে বলো, ওয়াদা করছো? মনে রেখো, তোমার জীবনে আমার স্থান আমি কাউকে দিব না, তুমি চাইলেও না। কথাগুলো বলার সময় চন্দ্রির চোখগুলো টলমল করছিল, যাতে সায়নের অপরাধ বোধ দ্বিগুণ হয়ে যায়। একমাত্র এই মেয়েটার চোখের জল ও কখনো সহ্য হয় না, কারণ ও এই পৃথিবীতে আছে শুধুমাত্র তার ছোট্ট পরীর জন্য। তাকে কি করে কাঁদাবে ও? এই মুহূর্তে মনে হচ্ছে ওর সিদ্ধান্তটাই ঠিক। ও ভালো করছে রুশানির কথা না জানিয়ে, না হয় চন্দ্রি কি করতো। আর যাই হোক, চন্দ্রি ওকে পাগলের মতো ভালোবাসে। ওর কষ্ট সহ্য করার মতো শক্তি সায়নের নেই, তাই ওকে সুখে রাখার জন্য ও সব কিছু করবে। তাতে যদি অন্যের প্রতি অন্যায় হয়, জঘন্য কাজটিও সে করবে। চন্দ্রিকার কথায় মাথা নাড়িয়ে সেখান থেকে বেরিয়ে এলো। এরপর চারপাশ কেমন ধোঁয়াশা, সব কিছুই দেখতে পারছে না, কিছুই দেখতে পারছে না। ক্লাবে এসে এতক্ষণ পর্যন্ত বসেছিল, তবে অ্যালকোহল ধরার সাহস হয়নি। এই অ্যালকোহলের জন্যই ও দুটো মানুষের জীবন নষ্ট হতে চলেছে। ওর সবচেয়ে বড় ভয় হচ্ছে সেই সময়ের জন্য, যদি চন্দ্রি ভুল করে সব জেনে যায়, আর ওকে দায়িত্ব আর ভালোবাসার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হয়, কাকে বেছে নিবে ও? মস্তিষ্ক বারবার চন্দ্রির কথা বললেও মনের কোনো এক কোণে কেউ একজন যেন চিৎকার করে বলছে, তবে কি রোশানি নামের মেয়েটির প্রতি অন্যায় করা হবে না? মাথা চেপে ধরে বসে আছে সায়ান, তখনই কাঁধে একজন হাত রাখলো কেউ একজন। পাশে তাকে ইনানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর মলিন হাসি দিয়ে বলল, কিছু বলবি? বাইরে চল, কথা আছে। সায়ন আর ইনান বেরিয়ে গেল। ইনান ড্রাইভ করছে আর শান পাশে বসে সিগারেট টানছে। এমনিতেই তেমন একটা সিগারেট টানা হয় না, তবে ডিপ্রেস থাকলে কতগুলো শেষ করে জানা নেই। ইরান শাইনের অবস্থা দেখে শান্ত কণ্ঠে বলল, কি সিদ্ধান্ত নিয়েছিস? কি করবি এখন? কালকে গিয়ে ওই মেয়েটিকে নিয়ে আসবো, দরকার হলে তাদের সামনে না হয় বিয়ে পড়ানো হবে। তাহলে মাত্র 3 বছরের জন্য বিয়ে করেছিস? এছাড়া কি করার আছে আমার? সারা জীবনের জন্য তার সম্ভব নয়, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে যাব। দায়িত্ব? একটা মেয়ের কাছে সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে তার স্বামী। তোর মনে হয় না মেয়েটির প্রতি খুব বেশি অন্যায় করা যাচ্ছে? সব মেয়ে টাকা পয়সা চায় না, অনেক মেয়েই সুখের একটা সংসার চায়, যেখানে দিন শেষে একটা মানুষকে সম্পূর্ণ নিজের বলে দাবি করতে পারবে। আচ্ছা, মেয়েটির কথা না হয় বাদই দিলাম, চন্দ্রিকা, তাকে কি ঠকাচ্ছিস না? তুই তাকে কিছু বলছিস না কেন? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু ও কতটা নরম মনের সেটা তো তুই জানিস।
যদি উল্টো পাল্টা কিছু করে বসে, আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেবো না, সেটা তুই খুব ভালো করে জানিস। তুই ওকে নিজ থেকে বললেও ও যতটা না কষ্ট পাবে, তার অনেক গুণ কষ্ট পাবে অন্যের থেকে শুনে। আমি কোনোদিন শুনতে দিব না, ওকে কোনোদিন এই ব্যাপারে জানবে না। সায়নের কঠোর প্রতিজ্ঞা দেখে ইনান হাসলো। ঠিক হাসে নয়, কিছুটা উপহাস করলো বলা চলে। মনে মনে বলে উঠল, মিথ্যের শক্তি যতই বেশি থাকুক না, তা লুকিয়ে রাখা যায় না। সত্য তার নিজ সময়ে ঠিক বেরিয়ে আসবে, যেটা আজ হোক বা কাল অথবা পরশু। ইনান ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আজকাল হাসতেও ভুলে গেছে ও। প্রাণবন্ধু যে ছেলেটি পুরো ফ্রেন্ড সার্কেল মাতিয়ে রাখতো, প্রতিদিন নতুন নতুন জোক শুনিয়ে সবাইকে হাসাতো, আজ সে বড় নিশ্চুপ, নির্দয়, স্বার্থপর। তাই তো নিজের কথাই শুধু ভাবে, অন্যের কষ্ট চোখে পড়ে না তার। সায়ন নিজের সকল চিন্তা কিছুক্ষণের জন্য ভুলে গেল। নিজের প্রাণপ্রিয় বন্ধুর মলিন মুখের দিকে তাকালো। সায়ন বারবারই খুব গম্ভীর ছিল, কম কথা বলতো, আর ইনান ছিল তার সম্পূর্ণ বিপরীত। তবে আজ অনেকদিন হলো সেই রূপটা দেখতে পায় না। ইনান কেমন যেন মিনিয়ে গেছে। আজকাল বড্ড অচেনা লাগে ওকে। শেষ কবে প্রাণ খুলে হাসতে দেখেছে ওর মনে পড়ে না, তবে সবসময় মুখে মলিন হাসি ঝুলে থাকে। নিজের কোম্পানি আর ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে ইনানের এই মলিন চেহারা নজরে আসেনি। শান শান্ত স্বরে বলল, আজকাল নাকি খান বাড়িতে যাওয়া হয় না তোর? মিসেস খানের সাথে তো ভালোই জমতো। ইনান হাসলো, তারপর বলল, আজকাল সেই বাড়িতে তোর পদরাচরণ তো নেই। আর সাবিনা আন্টির সাথে শেষ কবে কথা বলেছিস মনে আছে? মিসেস খানের সাথে আমার কোনো কথা বলার নেই। উনি ওনার মতো ভালো আছেন, আর আমি আমার মতো। আমি এ বাড়িতে থাকা না থাকাতে কারো কিছু যায় আসে না, বরং না থাকলেই সবাই খুশি। আর রইল সামারের কথা, ওর সাথে আমার বাইরে দেখা হয়, তাই ওই বাড়িতে যাওয়ার কোনো কারণ নেই। সামায়া নামটা শুনতেই ইনানের চেহারা পরিবর্তন হয়ে গেল, ঠিক অনুভূতিহীন। সম্পর্কে মেয়েটি সায়নের বোন, অনেকটা ওর বোনের মতো। কিন্তু ইনানকে কিছু না বলতে দেখে সায়ন চুপ হয়ে গেল। হয়তো কিছু কিছু সময় চুপ থাকাই শ্রেয়। সায়ন গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগোতে গিয়েও ফিরে আসে। তারপর ইনানকে উদ্দেশ্য করে বলে, যদি মনের কোনো কথা জমিয়ে না রাখে শেয়ার করা উচিত। তবে আমাকে শুধু একটা ফোন করিস, হ্যাঁ? যত ব্যস্তই থাকি না কেন, তোর কথা মনোযোগ সহকারে সবটা শুনবো। তোর ফোনের অপেক্ষায় রইলাম। ইনান মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বিনিময়ে শান মুচকি হেসে ভেতরে চলে গেল। ইনান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছু কিছু কথা থাকে যা মানুষ নিজের সাথে শেয়ার করতেই ভয় পায়। অন্যকে বলার ইচ্ছা থাকলেও বলা যায় না। হয়তো ইনানও বলতে পারছে না। মোবাইলের নোটিফিকেশনের সাউন্ড যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সাথে ওর বিরক্তকর মাত্রাটাও। কিছু একটা বিরক্তি নিয়েই ফোনটা তুলে কানে ধরলো আর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি সমস্যা? কতবার বলেছি আমাকে ফোন করবে না, তবুও কেন ফোন করো? তোমার ফ্যামিলিকে জানাতে বাধ্য করবে না আমায়। অপর পাশ থেকে কোনো শব্দ না আসতেই রেখে দিতে নিবে তার পূর্বে একজন নারীর মিষ্টি কণ্ঠ ভেসে এলো। ইনান ভাই, আমি অনেক অসুস্থ, তুমি কি আমায় দেখতে আসবে? ইনান আর চড়া কণ্ঠে কথা বলতে পারল না। আর যাই হোক, সামুর দুর্বল কণ্ঠ উপেক্ষা করতে পারে না ও, কিন্তু তাই বলে ওর সব অন্যায় আবদার মেনে নেওয়া সম্ভব নয়। ইনান কিছুটা শিথিল স্বরে বলল, পারবো না। বলেই কল কেটে ফোন কেটে দিল। আর কিছুক্ষণ থাকলে হয়তো দুর্বল হয়ে যাবে, কিন্তু ওর দুর্বল হওয়া চলবে না। ওর একটা সিদ্ধান্তের সাথে অনেকগুলো সম্পর্ক জড়িত। ইনানের ফোন কেটে যাওয়ার পর এখনো ফোন কানে ধরে আছে ওপাশের ব্যক্তিটি। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা মুক্তদানা। এত কষ্ট কেন ভালোবাসায়? যেখানে তাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করা দুষ্কর, সেখানে এই ব্যক্তিটির প্রতিনিয়ত অবহেলা যে এই হৃদয়ে যে দহন হয় তা কি দেখে না? সামুর চিৎকার করে তার কলার চেপে ধরে বলতে ইচ্ছা করছে, আমার ভালোবাসা তুমি কেন বোঝো না ইনান ভাই? কেন তুমি কি বোঝো না? এই বিচ্ছেদ বেদনা আমায় শেষ করে দিচ্ছে, চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আমি তৃষ্ণার্ত পাখির ন্যায় তোমার ভালোবাসা পাবো বলে তোমার পানে চেয়ে আছি। তোমার প্রেম প্রেম অসুখে আমি বড্ড আক্রান্ত। তুমি নামক ওষুধের বড্ড প্রয়োজন আমার। আজ আরো একটা রাত হয়তো নির্ঘুম কাটবে সামায়ার। তাকে ভেবে এমন কত রাত জেগে পার করছে তার হিসাব নেই। প্রতিদিন রাতে সামু প্রতিজ্ঞা করে কাল থেকে আর মানুষটিকে বিরক্ত করবে না,
কিন্তু ঠিক সকাল হলে সব ভুলে যায়। ঠিকই বেহারার মতো গুড মর্নিং মেসেজটা পাঠানো বলে না। আজ রাতের অবহেলার পর কাল সকালে হয়তো আবারও পাঠাবে। ভালোবাসার শব্দটির সাথে যবে থেকে পরিচয় ঘটেছে তবে থেকেই জেনেছে এই মানুষটিকে ও ভালোবাসে, যে ওর ছোটবেলার ক্রাশ, কৈশোরের আবেগ আর যৌবনের প্রেম। কিন্তু মানুষটা বড্ড অবুঝ, কিছুতেই বোঝে না তাকে, হয়তো বুঝতেই চায় না। আচ্ছা, কোনো একদিন যদি হারিয়ে যায় তবে ও কি মানুষটাকে তাকে খুঁজবে, নাকি তার কিছুই যায় আসবে না? হয়তো তার জন্য ভালোই হবে, বিরক্ত করার কেউ থাকবে না। বসার ঘরের সোফায় রুশি চুপচাপ বসে আছে, পরনে কালো রঙের শাড়ি, হাত ভর্তি চুড়ি আর টানা চোখে মোটা করে দেওয়া কাজল। একটু সাজে যেন অপরূপ লাগছে, গোলাপি ঠোঁটজোড়া থেকে কেঁপে উঠছে। সামনে বসে থাকা মাঝবয়সী লোকটি চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে ওকে। হয়তো এই জন্মে মেয়ে দেখা হয়ে ওঠেনি তার। লোকটির নিজের বয়স 35 বললেও তার থেকে আরো বেশি বয়স্ক লাগে। নো ওয়ান্ডার ও পালক মা নিজের মেয়ে বিয়ে দিতে চায়নি। কথা ছিল পছন্দ হলে একেবারে বিয়ে করিয়ে নিয়ে যাবে রুশিকে। তবে রুশি শঙ্কিত নয়, ও অপেক্ষায় আছে ওই সময়ের জন্য যখন বলা হবে পাত্রপাত্রী আলাদা কথা বলুক। আর যাই হোক, কোনো লোক বাচ্চা সহ কোনো মেয়েকে বিয়ে করবে না। রুশি প্রথমে চেয়েছিল শায়নকে ফোন দিতে, কিন্তু শায়নের নাম্বার ওর কাছে নেই। আর কাল থেকে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ হয়নি। ওর এখন একটাই পথ খোলা আছে, পাত্রকে সরাসরি বলে দিবে ও অন্যের বাচ্চার মা হতে চলছে। এতে বড় জোর ওর পালক মা ওকে বের করে দিবে, তারপর না হয় ও শায়নের কাছে চলে যাবে। কালকের পর থেকে এই ভরসাটুকু হয়েছে যে এই বাড়ি ছাড়া অন্যত্র যাওয়ার জায়গা আছে ওর। তাই আর যাই হোক, এদের আর ভয় পাবে না ও। রুশি এসব ভেবেই বসে আছে, ঠিক তখনই সদর দরজা খুলে গেল। রুশি সেদিকে হা করে তাকিয়ে আছে। রুশিদের ছোট্ট বসার ঘরটাই এখন মানুষে ভর্তি। কিছুক্ষণ পূর্বে গুটি কয়েক মানুষ ব্যতীত কেউ ছিল না, কিন্তু এখন ঘর ভর্তি মানুষ, কিছু বাইরেও দাঁড়িয়ে। আশেপাশে প্রতিবেশীরাও উকি দিয়ে দেখার চেষ্টা করছে ঠিক কি হচ্ছে এখানে। রুশি এই কালো পোশাকে থাকা একজনকেও চিনে না, কিন্তু ধারণা করতে পারছে এরা কারোর বডিগার্ড। প্রত্যেকটা বডিগার্ডের হাতে বিভিন্ন কিছু নিয়ে দাঁড়িয়ে, যেমন শাড়ি, গয়না আরো কত কি। রুশির পালক মায়ের চোখ যেন কপালে, একসাথে এত কিছু কখনোই দেখেনি সে। অতি খুশিতে তিনি পাথর হয়ে বসে আছেন। রুশির বাবাই ঠিক রুশির মতোই সবকিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণের মাঝেই সকল বডিগার্ড সরে গিয়ে রাস্তা করে দিল, আর একজন সুদর্শন যুবক ধীর পায়ে হেঁটে আসলো ঘরে। চোখে সানগ্লাস, খোঁচা খোঁচা দাড়ি আর ফর্মাল ড্রেস পরা শায়নকে রুশির কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ছেলে বলে মনে হলো। মনে কোনো চিত্রাকের আঁকা শ্রেষ্ঠ চিত্র, যেটি চার দিক থেকে দৃষ্টি সরানো অসম্ভব। রুশির সেই ঘোর লাগা দৃষ্টির সাথে শায়নের বাদামি চোখ জোড়ার মিলন ঘটল। বিনিময়ে শায়ন হালকা মুচকি হেসে রুশির ঠিক পাশের খালি স্থানে বসে পড়ল। রুশি এখনো অবাক চোখে তাকিয়ে আছে। ওর আজকে বিয়ে, এটা শায়ন জানলো কি করে? আর এত কিছু নিয়ে আসারই বা মানে কি? পরে মনে পড়ল শায়ন কালকেই বুঝিয়েছিল শায়ন জামিল খান পারে না এমন কিছুই নেই। কিন্তু শায়ন সেদিকে তাকিয়েই নেই। শায়ন তাকিয়ে আছে সামনে থাকা মাঝবয়সী লোকটির দিকে। ঠিক মাঝবয়সী না, তবে আবার নজওয়ানও না, বয়স আনুমানিক 40-এর কাছাকাছি। যা দেখে শায়ন ভারী খুশি। সারা রাস্তা ভেবে এসেছিল যদি ছেলেটি ওর থেকে বেশি হ্যান্ডসাম হয় তবে কি ওই মেয়েটি বিয়ে করে ফেলবে। তাই তো এত আয়োজন, যাতে যদি সুন্দর দেখতেও হয়। ওর টাকা দেখে মেয়ের বাবা ওর হাতে তাদের মেয়েকে তুলে দেয়, কিন্তু ছেলে দেখলে বুঝলো ছেলে ওর কাছাকাছি নেই। তাই আরাম করে সোফায় পায়ের ওপর পা তুলে বসলো। বিজনেস ডিল হোক আর মেয়ে নেওয়ার ডিল হোক, হি উইল নেভার লুজ। শায়নের তীক্ষ্ণ দৃষ্টি দেখে লোকটি দাঁত কেলিয়ে হাসলো। লোকটিকে শায়নকে চিনতে পারেনি, এটা স্বাভাবিক, কারণ শায়ন জামিল খান নামটা কারোর মুখস্থ থাকলেও মুখ দেখেই অনেকেই চিনে না। লোকটি কিছুটা ক্যাবলাকান্তের মতো বলল, আপনি কি এদের আত্মীয় হন? আপনি মেয়ের কি হন? শায়ন ঠিক একই অবস্থায় থেকে গম্ভীর স্বরে বলল, এর পূর্বে এরা কখনো দেখেনি, আর মেয়ের ব্যাপারে এখনো কিছুই না। তবে রুশির দিকে তাকিয়ে বলল, ভবিষ্যতে হতে পারি।
লোকটির মাথার উপর দিয়ে সবটা গিয়েছে, তা তার চেহারা দেখেই বেশ বোঝা যাচ্ছে। কিছুটা হকচকিত গলায় বলল, মানে তাহলে কি করতে এসেছেন আপনি এখানে? সায়নের প্রশ্ন জবাবে কিছুটা হাসলো, তারপর পাল্টা প্রশ্ন করলো। আপনি কেন এসেছেন এখানে? অবশ্যই মেয়ে দেখতে। সায়ন চেহারায় গ্রেট ইন্টারেস্ট ঝুলিয়ে বলল, ও হোয়াট আ কোইন্সিডেন্ট। আমিও মেয়ে দেখতে এসেছি, শুধু দেখতে আসিনি, বিয়ে করে সাথে করে নিয়ে যেতে এসেছি। লোকটি অবাক চোখে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? যা বলেছি খুব সোজাসাপটা ভাবে বলছি, বাঙালি হিসেবে বাংলা ভাষা বোঝা উচিত। যাই হোক, ইউ হ্যাভ টু অপশনস। ওয়ান, নিজের সম্মানের সহিত এখান থেকে বেরিয়ে যাবে, আর টু, আমার বডিগার্ড আপনাকে উঠিয়ে নিয়ে বাইরে ফেলে রেখে আসবে। সো কুইকলি একটা চুজ করুন, আমার হাতে এত বেশি সময় নেই। ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল সায়ান। লোকটি কিছু বলতে গিয়েও বিশালদেহী বডিগার্ডদের দিকে তাকিয়ে বলার সাহস পেল না, তাই উঠে দাঁড়িয়ে গেল। যাওয়ার পূর্বে রুশির ফ্যামিলিকে আচ্ছা মতো শাসিয়ে গেল যে সে মানহানির মামলা করবে, কিন্তু তাতে কারোর বিশেষ মনোযোগ নেই। সবার কৌতূহল সামনে থাকা সুদর্শন ব্যক্তিটিকে নিয়ে। রুশির পালক বোন নিহা এই নিয়ে 3 বার মেকআপ চেক করছে, যদি একটু অ্যাটেনশন পাওয়া যায়। সবার মাঝে সবচেয়ে স্বস্তি নিয়ে বসে আছে রুশি, ঠিক নীরব দর্শকের মতো, যেন এখানে কি হচ্ছে তা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই তার। বসার রুমের এই কঠিন স্তব্ধতা ভেঙে রুশির বাবাই কথা বলে উঠলেন। তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনার চেনার কথাও না কেউ, তবে আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি খুব ভালো মানুষ, আঙ্কেল, দেখে বোঝা যায়। তবে কেন নিজের 19 বছর বয়সী বাচ্চা মেয়েটিকে এমন একজন লোকের হাতে তুলে দিচ্ছিলেন? তুমি যখন বিয়ের কোন এক পর্যায়ে আমার অবস্থানে আসবে, তখন আমার পরিস্থিতি বুঝতে পারবে বাবা। সায়ন আর কথা বাড়াতে চায়নি, বরং সোজা কথা বলে দিল। আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি, আর সেটা আজ এখনই করে ওকে সাথে নিয়ে যেতে চাই। আমি চাই না এই একইভাবে দ্বিতীয়বার কারো সামনে বসে শুনে। আশা করি আপনি বুঝতে পারছেন। সায়নের কথা শুনে নাহার বেগম মনে মনে বেশ রেগে গেলেন। যেখানে নিজের মেয়ের জন্য এরকম রাজপুত্র আসলো না, সেখানে এই অনাথ মেয়েকে নাকি রাজরানী হবে। ক্ষোভের বসে বলেই ফেললো, আমি আমাগো মায়ের বিয়ে অহন দিমু না। একটু আগেই তো দিচ্ছিলেন। নাহার বেগম মুখ বাঁকিয়ে বলল, দেখতে আইলেই তো বিয়া হয়ে যায় না। আমরা বড়জন রে রাইখা ছোট জন রে দিতাম নাহি। তাহলে বড়জনকে রেখে ছোটজনকে কেন সং সাজিয়ে বসিয়ে রেখেছেন? এনিওয়েজ, আমি আপনার সাথে তর্কে জড়াতে আসিনি। কত টাকা হলে রুশানীকে আমার সাথে যেতে দেবেন সেটা বলুন। নাহার বেগম যেন চোখে সর্ষে ফুল দেখছেন। টাকার কথা শুনতেই তার চেহারার রং পাল্টে গেল। খুশিতে গদগদ হয়ে বলল, 10 লাখ দিলেই হইব। আমার আবার এত টাকার লোভ নাইকা। শায়ন মহিলাটির দিকে তাকালেন। আর যাই হোক, এই মহিলার মাঝে মাতৃত্ব বলতে কিছুই নেই। সামান্য কটা টাকার বিনিময়ে মেয়েকে অন্যের কাছে তুলে দিল। নিজের মেয়ে না হোক, এতগুলো বছর এই মেয়েটিকে বেড়ে উঠতে দেখেছে, একসাথে থাকতে দেখেছে, অথচ কখনো ভাবতে পারেনি। শায়ন দীর্ঘশ্বাস ফেলল, বডিগার্ডকে ইশারা করে টাকা নিয়ে আসতে বলল। শায়ন বডিগার্ডদের নিয়ে আসা সুটকেস দেখিয়ে বলল, এতে 50 লাখ টাকা আছে, আশা করি এতে চলবে আপনার। ভবিষ্যতে রুশানীকে বিরক্ত করবেন না দয়া করে। নাহার বেগম মুখ বাঁকিয়ে হাতে টাকার সুটকেসটা নিল, তারপর বলল, এত বছর যে আমরা টাকা খরচ করেছি তা কি মাত্র 50 লাখ নাকি? নেহাত আমার মন বড়, তাই এর বেশি দাবি করিনি। রুশির বাবা চড়া গলায় চিৎকার করে বলল, না, টাকাগুলো ফেরত দাও। রুশি আমার মেয়ে, ওকে বিয়ে দেওয়ার জন্য আমি টাকা নেব, এটা তুমি ভাবলে কি করে? তোমার মেয়ে হতে পারে, কিন্তু আমার নয়। বলে টাকাগুলো নিজের রুমে নিয়ে চলে গেল, সাথে নিহাও। রুশির বাবা অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছেন। বউকে খুব বেশি ভালোবাসেন তিনি, তাই তার সকল অন্যায় আবদার মেনে নিতেন। কিন্তু পরে বুঝতে পারেন তিনি দুধ গলা দিয়ে সাপ পুষেছেন। তবে ততদিনে তার গলার জোর এই ঘরে কমে গিয়েছে। উনি শায়নের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ বইয়ের আচরণের জন্য ক্ষমা চাইলেন। তারপর শায়ন আর রুশির বিয়ের সাক্ষী হিসেবে তিনি ছিলেন। আপাতত রেজিস্ট্রির মাধ্যমে বিয়েটা হয়েছে। হুজুরটিকে পরে বিয়ে করে নিবে বলে শায়ন কথা দিয়েছে। রুশি পুরোটা সময় চুপ ছিল, একটা কথাও বলেনি। হয়তো বলার মতো কিছুই নেই।
একে একে সবাই যখন ঘর ছাড়ছিল তখন রুশি ওর পালক বাবাকে জড়িয়ে ধরলো আর ধরে আসা কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।